আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। এক সময়ের স্বস্তির যাত্রা বিরতির জায়গা ফেরিঘাট এখন আতঙ্কের নাম। পন্টন থেকে বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যুর ঘটনার ফেরি পারাপার ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এ ঘটনার পর জাগো নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাস নদীতে পড়ার ঘটনাতে রয়েছে বিআইডব্লিউটিসির অব্যবস্থাপনা। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একসময় ফেরিঘাট মানেই ছিল ভাজা ডিম পরোটার গন্ধ, হকারদের চেনা হাকডাক আর যাত্রা বিরতির ছোট ছোট স্বস্তির স্মৃতি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেছে সেই চেনা চিত্র। পন্টন থেকে বাস নদীতে পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর ফেরি পারাপার যেন এখন ভয় আর অনিশ্চয়তার নাম। ঘাটে গাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই নেমে যাচ্ছেন যাত্রীরা। নিরাপত্তাহীনতার সেই অদৃশ্য চাপ ছড়িয়ে পড়েছে পুরো যাত্রাপথ জুড়ে। মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটলো, কার ভুল ছিল, কেন এড়ানো গেল না, এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে জাগো নিউজ। এবার অনুসন্ধানে বেরিয়ে এলো আরো নতুন তথ্য। মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার টার্মিনাল সুপারিনটেন্ডেন্টদের দায়িত্ব ফেরি ঘাটে গাড়ি ওঠানামা ও শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে টিএসরা নিয়ম মাফিক ডিউটি পালন করেন না। বাস নদীতে পড়ার ঘটনাতেও এই অব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন ঘটনার সময় কোথায় ছিলেন টিএস? অনুসন্ধানে জানা যায় বাসডুবির ঘটনার দিন দায়িত্বে থাকার কথা ছিল টিএস মাসুজ্জামানের, তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অভিযোগ রয়েছে। তার পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করছিলেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। তবে মাসুদ কিংবা অন্য যিনি দায়িত্বে ছিলেন তিনি ফেরি আনলোড হওয়ার আগেই অপেক্ষায় থেকে গাড়িগুলো ফেরিতে ওঠার অনুমতি দেন। এ কারণে সৌহার্দ্য পরিবহনের বাসটি ব্রেক ফেল করলেও ফেরি লোড থাকায় চালক বাধ্য হয়ে সোজা নদীতে নামিয়ে দেন। ফেরি আনলোড থাকলে হয়তো চালক ডানে ঘুরিয়ে সরাসরি ফেরিতে উঠতে পারতেন। ফেরিতে উঠলে সেদিন বাসটিতে থাকা যাত্রীরা হয়তো প্রাণে বেঁচে যেতেন। সেদিনের ঘটনার সময় দায়িত্বে থাকা টিএস মাসুজ্জামান এখন কোথায়? তার খোঁজে টিম জাগো নিউজ। মাসুদের সাক্ষাৎ পেতে দৌলদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয়ে গেলে সেখানে দেখা মেলে আরেক টিএস জাহাঙ্গীরের সঙ্গে। ঘাট সিন্ডিকেটের একজন হিসেবে পরিচিত এই জাহাঙ্গীর সাংবাদিক পরিচয় পেয়ে কিছু টাকা হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে জাগো নিউজের সাংবাদিককে বিআইডব্লিউটিসি কার্যালয়ে প্রবেশে অনুমতি দেন টিএস জাহাঙ্গীর। সেখানে কথা হয় মাসুদের সঙ্গে। মাসুদ জানান সংযোগ সড়কের দোকানের পাশে ছিলেন তিনি। বাস পড়ে যাওয়ার পর ফোন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাসুদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। সেদিন কে ছিলেন আর কে ছিলেন না পয়েন্ট টু পয়েন্ট ধরে তদন্ত হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং পূর্ণ সমর্থন জানিয়েছে। দেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশগুলো অকুণ্ঠ সমর্থন জানিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকারও প্রকাশ করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জানায়, ২০১৯ সালের জুনে আওয়ামী লীগ শাসনামলে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ প্রতিপালনের ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের ৫ জন শ্রমিক প্রতিনিধি সংস্থাটির সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী মামলা দায়ের করেছিলেন। এ মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ২০২১ সালে ৫ বছর মেয়াদী শ্রমখাত সংস্কার সংক্রান্ত একটি রোডম্যাপ প্রণয়ন করে আইএলওর গভর্নিং বডিতে দাখিল করা এই রোডম্যাপে অর্জিত অগ্রগতির বিষয়ে গত ৫ বছরে গভর্নিং বডির ৮টি অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় বর্তমান সরকার নবম অগ্রগতি প্রতিবেদন পেশ করে। এদিন মামলাটির আলোচনায় অংশ নিয়ে সব দেশের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমর্থনে বক্তব্য দেন।
রাষ্ট্রপতি ও আইজিপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 8:15টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম। এদিন বিকেল 4:30টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 30/3/2026 খ্রিস্টাব্দ আনুমানিক 16:30 ঘটিকায় শাহবাগ থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার নিকট হতে জব্দকৃত স্মার্টফোন বিশ্লেষণে ডাক্তার আয়েশা খাতুন নামীয় একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়, যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়েছিল। হলের পরিবেশ ঠিক না হলে মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ দিয়েও লাভ হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য গোড়া থেকেই কাজ করতে চান। সোমবার দুপুর 2টায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একে ফজলুল হক হল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলও পরিদর্শন করেন তিনি। এই কারণে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ে ছাত্রছাত্রীরা, সেইটাতে আমরা হাত দিতে চাই। যে হয়ে গেছে ভূমিকম্প হওয়ার পরে আমাদের যত বিল্ডিং আছে আমরা সব বিল্ডিংগুলো এক্সপার্ট দিয়ে পরিদর্শন করাবো, প্রতিটা বিল্ডিং, এবং ঝুঁকির মাত্রা কত, আদৌ ঝুঁকি আছে কিনা আমরা সেই রিপোর্টের বেসিসে স্টেপ নেব। এগুলো এখনও আমার সামনে সেভাবে আসে নাই। আমার সামনে আসলে যদি সেখানে কোনো ধরনের এই গাফিলতি আমার নজরে আসে বা আমি পাই, ডেফিনেটলি সেখানে তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির রিপোর্টের বেসিসে অ্যাকশন হয়ে যাবে। চুয়াডাঙ্গায় তেলের দীর্ঘ সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরই লম্বা লাইন পড়ে যায়। এ সময় লাইনে আগে পিছে দাঁড়ানো নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও করতে গেলে তারা সেখান থেকে চলে যান। তবে এ ঘটনার 17 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি নিজেকে আর্মির সদস্য পরিচয় দিয়ে লাইন ভেঙে সামনে দাঁড়াতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সেখানে নিয়োজিত বিএনসিসির স্বেচ্ছাসেবকরা তার কার্ড দেখতে চাইলে তিনি সেখান থেকে চলে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম বিএম তারিকুজ্জামান জানান, 1 এপ্রিল থেকে কার্ড দেখালে ফিলিং স্টেশনগুলো তেল বিতরণ করবে। চুয়াডাঙ্গা জেলায় মোট 22টি ফিলিং স্টেশন রয়েছে, তারাই ফুয়েল কার্ড দেখে তেল সরবরাহ করবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 25,000 লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল।
অভিযোগ রয়েছে বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল। স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আধারে তেল আনা নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, উদ্ধার করা তেলের পরিমাণ আনুমানিক 25,000 লিটার। অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে যখন আমরা কনফার্ম হতে পেরেছি যে না এখানে এভাবে রাখা আছে, তখন আজকে এখানে 25,000 লিটার আমাদের ডিজেল এখানে আমরা তাদেরকে মজুদরত অবস্থায় অবৈধভাবে মজুদ করেছে, তাদেরকে আমরা ধরেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা দায়ের করব। চট্টগ্রামে আমরা এ পর্যন্ত 31,000 লিটার আমরা ডিজেল জব্দ করেছি, আর এ পর্যন্ত 98টি মামলা হয়েছে। বিভিন্ন সময় তারা তেলের অবৈধভাবে মজুদ করার কারণে, তেলের দাম বৃদ্ধি করার কারণে এবং তার স্টক থাকার পরেও না বিক্রি করার কারণে, এই অপরাধগুলোর কারণে কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 4,30,000 টাকার মতো তাদের জরিমানা হয়েছে এবং 98টি মামলা হয়েছে। আমাদের এই মামলার কার্যক্রমগুলো চলমান থাকবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে যুদ্ধরত ইরান। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার বিষয়টি ইরানের পার্লামেন্টে বিবেচনা করা হচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। এসএনএন টিভিকে মুখপাত্র ইসমাইল বলেন, এনপিটিকে থেকে বেরিয়ে আসার বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হচ্ছে। যদি আন্তর্জাতিক পক্ষগুলো আমাদের এই চুক্তিতে থাকা অধিকার ও সুবিধা ভোগ করতে না দেয়, তাহলে এতে অংশ নেয়ার অর্থ কী? ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি এবং এখনো করে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন। ফারুক আহমেদ বলেন, তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। খেলার সময়ে রাজনীতি আইন করে বন্ধ করা উচিত। নিজের স্টারডমকে কাজে লাগিয়ে সক্রিয় খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতি করা মোটেও কাম্য নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা বিতর্কের দিকে ইঙ্গিত করে ফারুক আরও বলেন, কিছু খেলোয়াড় বর্তমানে এই সমস্যায় ভুগছেন, যদিও তাদের নাম উল্লেখ করেননি তিনি। খেলা ছাড়ার পর রাজনীতি করার অনেক উদাহরণ বিশ্বে আছে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু খেলার মাঠে থাকা অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখাই পেশাদারিত্ব বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।